যতদূর জানি যে যখন কেউ প্রেগনেন্ট থাকে তখন তার কত মান্থ চলছে এটা একেবারে বাড়ির নিজেদের সদস্য ছাড়া বাইরের কাউকেই রাইট মান্থের কথা বলে না, বাড়ির বড়রা এটা বলে। আমি জানি না, মনে হয় ওই নজর ফজর হ্যানা ত্যানা এইসবের জন্য অনেক সময় প্রেগনেন্সির সময় অনেক রকম প্রবলেম হয়, তার জন্যই মনে হয় বাড়ির বড়রা এটাই বলে যে পুরো ক্লিয়ার করে তোমার কত মান্থ এটা বলবে না। তো সেক্ষেত্রে মারও কী করলো যে কত মান্থ তোমাদের জানাবো বলে একটা ক্লিকবেট খেলে আমাদের সামনে একটা ভিডিও করলো। ভালো কথা, থাম্বনেল টাইটেলে সেটাই লিখেছে, লিখে চলে এসেছে। কিন্তু তোমরা কি দেখলে, ও সেটাকে জানালো না, বললো পরে জানাবো। তো জানি তো পরে জানাবি, এগুলো এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় কখনোই বলা যায় না। তুই এই টাইটেলটাই কেন দিয়েছিস সেটাই তো বুঝি না, শুধুমাত্র ভিউজ আর্ন করবার জন্যে, বুঝতে পারি না হলে কেন তুই দিয়েছিস, কারণ তুইও জানিস এগুলো বলা যায় না, বলতে নেই। আচ্ছা, শুনছি তুই প্রচুর টাকা তোর ব্যয় হচ্ছে ওষুধে, মানে ওষুধ প্রচুর এক্সপেন্সিভ। দেখ, আজকালকার দিনে একটা বাচ্চা নেয়ার আগে প্রচুর চিন্তা ভাবনা করতে হয়, যারা করে আর কি। অনেকে বলে যে ভগবান দিচ্ছে, আমি তো জাস্ট ধারক বাহক, মানুষ করে দেব। কিন্তু একটা প্রপার মানুষ করবার জন্য একটা বাচ্চা নিতে গেলে, মানে প্ল্যানিং করে যারা বাচ্চা নেয়, তো তাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। যেমন পশ প্যালেটের ওই রিয়াঙ্কারা, অমিত বলছে এখনও আমি বাবা হওয়ার উপযুক্ত হইনি। তার মানে কি? তারপরে আমি আমার বাড়িতেই বলছি, আমার ভাই 4 বছর হয়ে গেছে, এখনও কোনো রকম কিছু ব্যবস্থা করছে না। তোর থেকে অনেকটাই ওরা সিনিয়র। তারপরেও তার কারণটা হচ্ছে যে তারা ভাবছে যে যেই সিচুয়েশানে দাঁড়িয়ে আছি সেই সিচুয়েশানে আমরা যে এলিজিবল মাদার ফাদার হব সেই জায়গাটা নেই। তবে তোর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য, কারণ তুই তো ওইরকমভাবে প্ল্যান করে প্রেগনেন্সি এনেছিস তা তো নয়। তুই যেহেতু তোর পিসিওডির সমস্যা ছিল, তাই পিরিয়ডেরও প্রবলেম ছিল যেহেতু, সেহেতু তোর তো ইরেগুলার ছিল, তুই ব্যাপারটা বুঝতেই পারিসনি। তো তুই বলছিস তুই যে হাবড়াতে ডাক্তারকে দেখাতিস, সেই ডাক্তারকে তুই 2বার দেখিয়েছিলিস, দেখানোর পর মানে ওই পিসিওডির জন্য দেখিয়েছিলিস, আর তারপরেই তোর এরকম প্রেগনেন্সি এসে গেছে, উনি টেস্ট ফেস্ট করে তারপরে বুঝেছে, তারপর তাকেই দেখাতে শুরু করেছিস। ডাক্তারটা খুব ভালো, 450 টাকা ভিজিট নেয়, কিন্তু অনেক দামি দামি ওষুধ দিয়েছে তোকে, প্রচুর এক্সপেন্সিভ ওষুধ দিয়েছে, এবং ওষুধের খরচা যত দিন যাচ্ছে তত বাড়ছে। তাই তো, মানে তুই প্রথম যেরকমভাবে শুরুয়াত করবি বাচ্চার ক্ষেত্রে তা তো হবে না। এখন 5 বছর পর্যন্ত তোর এই ওষুধ ডাক্তার এটা সেটায় লেগেই থাকবে। একটা বাচ্চা 5 বছর পর্যন্ত তার ইমিউনাইজেশন, তার ওষুধ, তার প্রতি মাসে 2বার করে ডাক্তার, তোর নিজের ডাক্তার, এ প্রচুর হ্যাপা, প্রচুর খরচ, এটা সত্যি। আর এটাও ঠিক, তোর ওই ইউটিউবের ভরসায় যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে সেটা তোর জন্য যথেষ্ট টেরিফিক খরচা চালানো। হ্যাঁ, এইবার ছমছমিয়াও দেখছি প্রচুর প্রচুর কাজ করছে, যাচ্ছে আসছে। যদি দুজনে মিলে সেই লেভেলের ইনকাম করিস তাহলে একটা বাচ্চা মানুষ করতে খুব একটা অসুবিধা হবে না। এবার যেহেতু তোদের প্ল্যানিং প্লটিং করে বাচ্চা নয়, তাই এখানে তোকে দোষারোপ করার কোনো জায়গা নেই আমার পক্ষে। কারণ কি? কারণ এটাই যে তুই প্ল্যানিং করবি কি করে, তোর পিসিওডি ছিল, আর যখন এসে গেছে তখন তো সেই জিনিসটাকে, প্রথম বাচ্চা সবাই সেটাকে মানে মেনটেন করে, আর যারা করে না তারা কিন্তু পরের দিকে খুব ভোগে। তাই এই জায়গায় আবার তুই রাইট ডিসিশন নিয়েছিস, কারণ সত্যি কথা বলতে যাদের এরকম সমস্যা আছে পিসিওডির, তাদের তো মানে বাচ্চা হওয়াটা কিন্তু লাক বাই চান্স, মানে দুম করে হয়ে গেছে, নাহলে কিন্তু অনেকে 5 বছর 10 বছর এরকম সময়ও লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুই লাকি পারসন, এটা আমি একদমই অস্বীকার করার জায়গা নেই। তুই লাকি পারসন, এবং সেক্ষেত্রে কষ্ট করতে হবে। তুই যে ওষুধের দামেই এখন ঘাবড়ে যাচ্ছিস, কিন্তু কষ্ট করতে হবে। বাচ্চায় আসলে তো মা বাবাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক বেশি পরিশ্রমও করতে হয়, এটা তো বুঝতে হবে। তো অনেকে আছে অনেক কিছু আগে থাকতে ব্যবস্থা করে তারপরে বাচ্চা নেয়, আবার অনেকে আছে বাচ্চা আসার পরে তারপরে তাদের টনক নড়ে, সচেতন হয়, তারপরে তারা তাদের মতো করে করে। না, আমি এই জায়গায় মারুকে বলতে পারবো না যে কেন তুই প্ল্যানিং করে বাচ্চা নিসনি, কারণ মারুর যে কন্ডিশন সেই ক্ষেত্রে প্ল্যানিং প্লটিং খাটছিল না। তো ওর তো দেখাচ্ছিলই পিসিওডির জন্যে, তো দুম করে বাচ্চাটা এসে গেছে। এবার সেই বাচ্চাটাকে তো স্বাভাবিক ওকে টেক কেয়ার করার দরকার, কারণ ওর ওই জায়গাটা অনিশ্চিত, মানে এই বাচ্চাটা মানে রাখাটা খুব জরুরি, তো সেটা সে করেছে। এইবার বাচ্চা আসার পরে ও একটার পর একটা জিনিস ফেস করছে, যেটা ওর আইডিয়ায় ছিল না।
প্রথম কথা হচ্ছে ওষুধ, এত এক্সপেন্সিভ ওষুধ ওর জানা ছিল না। না, স্বাভাবিক, জানার কথাও নয়। কেন বলতো? তোর মায়ের সময় তোর মা বা তোর শাশুড়ির সময় তার শাশুড়ি, তাদের জীবনটা তো অন্যরকম, তারা ভাত মুড়ি খেয়েই জীবন কাটিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা এত ডাক্তার, এত ওষুধ, এত মানে কিছু করেনি। তাই জন্য সেই অভিজ্ঞতা তোকে শেয়ার করার জায়গাতে নেই তোর মা যে, আর তোর শাশুড়ি মা। শাশুড়ি মা তো আমি জানি না, মনে হয় যে বাড়িতেই ফাড়িতেই হয়েছে, আমি জানি না সেটা। তো স্বাভাবিক, তারা যদি তোকে বলতো, তোর পক্ষে সম্ভব নয় জানা। আর অন্য কার কাছ থেকে জানবি? বাড়িতে বড়রা থাকলে, দাদা বৌদি থাকলে বা দিদি থাকলে, তাদের যদি কোনো রকম এরকম হয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তারা সেগুলো শেয়ার করে। কিন্তু সেগুলো তো তোর আশেপাশে কারণ নেই, মানে তোর তো দাদা বৌদি বা এই বৌদি বা তোর কোনো দিদি এরা তো নেই যে তারা বলবে, মানে রিসেন্টলি যদি হয়। আর তোর মায়ের সময় বা তোর শাশুড়ির সময় যেরকমভাবে হয়েছে, সেরকমভাবে আজকালকার দিনে হয় না। মানে আমাদের সময় যেরকম হয়েছে, আমাদের ছেলেপুলেদের সময় সেরকম হবে না, এটা বাস্তব। ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোর এগুলো আগে থাকতে জানা সম্ভব নয়। তো এখন তুই এই এক্সপেন্সিভ ওষুধ বলে অ্যাকচুয়ালি কী বলতে চাইছিস? যে ভিউজ বেশি করে দাও, কি চাইছিস জানি না। তো যাই হোক, ভিউজ তোকে বেশি করে দিতে হবে, তার জন্য তোকে খাটতে হবে, তোকে সেই লেভেলের ভিডিও বানাতে হবে, তবে তোকে ভিউজ দেবে। তুই প্রেগনেন্ট কি তুই প্রেগনেন্ট নোস, কি তুই মানে তোর বাচ্চা হয়ে গেছে কি বাচ্চা হয়নি সেটা নয়। এটা তুই জেনে রাখ যে তুই একটা মানে কন্টেন্ট পেলি, যেই কন্টেন্টটা তুই লাগাতার 5 বছর পর্যন্ত ভালোভাবে ইউজ করতে পারবি। সেটা হচ্ছে বাচ্চার এই জার্নিটা লোকে দেখতে ভালোবাসে, তো সেটা তুই পেলি। এবার সেটা যদি যতটা ভালো করতে পারবি, যতটা আই সুদিং করতে পারবি, যতটা ভালোভাবে সব কিছু প্রেজেন্ট করতে পারবি, তোর ভিউজ বাড়বে। তবে হ্যাঁ, তোর একার দ্বারা এখন সংসার চালিয়ে সমস্ত খরচ বহন করা সম্ভব নয়, যদি না ছমছমিয়া প্রচুর কাজ করে। তো সেক্ষেত্রে ছমছমিয়া রাত্রিবেলা কাজ থেকে আসলে তুই আবার ইরিটেড হয়ে যাস যে এত রাতে এসছে, 12টায় এসছে। তোর কাজ, ওর প্রফেশনটা যেরকম হতো সেরকম করবে, তাই না? তো যাই হোক, সেটা করেছে। এইবার কিছু কথা তোকে বলার আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রথম কথা হচ্ছে, এই বারবার নাইটি তুলে কি করছিলিস? ভিতরে কোনো রকম কিছু ইনারওয়্যার না পরে তুই ক্যামেরার সামনে চলে আসছিস, যার জন্য তোকে বারবার নাইটি তুলে মানে জিনিসটাকে কন্ট্রোল করতে হচ্ছে, যাতে না কোনো রকম কিছু বোঝা যায়। কিন্তু এটা তো বুঝিস যে এই সময় এগুলো বোঝা যায়, তাহলে তাতে কি করা যায়? একটা ওড়না নেওয়া যায়, তাই না? আর কি করা যেতে পারে? ওরকম করে তুই নাইটি তুলে কতটা মানে ঢাকবি? ঢাকা যায় ওইভাবে? প্রথম এটা। দ্বিতীয় কথা হচ্ছে, তোরা সিনেমা দেখতে গেলি, ভ্যানের মতো করে আস্তে আস্তে বাইক চালাচ্ছিস, সব মানছি। পাশ থেকে হুঁশ হাস করে বাইক চলে যাচ্ছে, তোরা যে ধীরে সুস্থে যাচ্ছিস সব মানছি, কিন্তু হেলমেট কোথায়? দুজনের মাথাতেই হেলমেট নেই, তোরা ঘুরতে যাচ্ছিস বাইকে করে। সাবধানতা অবলম্বন করতে হবে না তোদেরকে? কাঁচা পিঠে যাচ্ছিস বলেও? 2 নম্বর। 3 নম্বর কথা, তুই কি বললি যে আমি এখন বাইরের খাবার ছেড়েই দিয়েছি, বিরিয়ানি, মোমো, চাউমিন, এইসব জিনিস আমি বাইরে থেকে একদম খাই না, একদম খাচ্ছি না। তোমরা তো দেখেছো আগে কত খেতাম, এখন খাই না, বাইরের খাবার একদম ছেড়ে দিয়েছি, তাই? আর তারপরেই বাজার করতে গেলি, আর বাজার করতে গিয়েই ভালো করে 4টে লুচি ঘুগনি টুটু টুটু করে খেলি। তাহলে তুই কী করে বলছিস যে আমি বাইরে খাওয়া ছেড়ে দিয়েছি? লুচি ঘুগনি খাওয়াটা কি বাইরের খাবার নয়? ওটা কি ঘরের খাবার? হ্যাঁ, তুই এবার বলবি না ওরা খুব অল্প তেলে বানায়, খুব ভালো করে বানায়। বাইরের খাবার মানেই সেখানে হাইজিন মেনটেন হয় না, এটা বাস্তব। তাহলে তুই সেগুলো খেলি কেন? তুই কর্নফ্লেক্স, হ্যান ত্যান এইসবগুলো খেতে পারতিস। বাইরের খাবার অ্যাভয়েড করছিস মানে পুরোটাই তো তোকে অ্যাভয়েড করতে হবে। তুমি শুধু বলার কথা আমি চাউমিন খাই না, আমি মোমো খাই না, আমি বিরিয়ানি বাইরের খাই না, আগে খুব খেতাম, অথচ তারপরেই দেখা যাচ্ছে তুমি মানে লুচি নিয়ে বসে টপ টপ করে খাচ্ছ। তাহলে তুমি কি করে বলছো এই কথাটা আমি বাইরে খাবার খাই না? আচ্ছা, তারপরে তুমি কি খেলে? গোলা খেলে। গোলাগুলো বরফ দিয়ে তৈরি। এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় যদি বরফের গোলা খাও, ভয়েস ক্র্যাক করবে, গলা ধরবে, গলা ব্যথা হবে, এটা খুব স্বাভাবিক। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ওতে যে জলটা থাকে সেই জলটা কতটা পিওর সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাহলে তুমি এইগুলো খাচ্ছ, তারপরে বলছো আমি বাইরে খাবার খাচ্ছি না। নাটক করার জায়গা পাও না তুমি? যত বাইরের খাবার আছে তোমার হাবজি গুবজি খেতে ইচ্ছা করছে। আচ্ছা, তারপরে প্যাকেট খাবার সেগুলোও তোমার রয়েছে। ওই যে যেগুলো ওই কিটক্যাটের ভিতরে যেরকম বিস্কুটগুলো থাকে না, ওগুলো কি পাফ না কি বলে একটা, সেই জিনিস কিনে নিয়ে এসছো, সেইগুলো টুকটুক করে খেয়ে নিয়েছো, ভালো কথা। তারপরে তো মানে অন্য জিনিস আছেই,
তারপরেও তুমি বলবে যে আমি বাইরের খাবার অ্যাভয়েড করছি, তোমরা বলেছো বলে আমি একদম খাই না, হ্যানা ত্যানা। নাটক করার জায়গা পাও না, হ্যাঁ, নাটক করার জায়গা পাও না তুমি। সব সময় উল্টো পাল্টা খাবার খাচ্ছে। তোমাকে এই সময় খাবার খেতে হবে, কিন্তু সেটা পুষ্টিকর। তোমাকে নিজের ওই রুচিটা এখন দেখলে হবে না, তোমাকে এমন খাওয়া খেতে হবে যেগুলো হেলদি, সবসময় সেটাই মেনটেন করতে হবে। সব সময় এইসব বাইরের খাবারের প্রতি এত অ্যাডিকশন কিসের জন্যে? বাইরে বেরোই না, আমি অনেক দিন বাইরে বেরোই না, বাইরে বেরোলেই এই এই হয়, কেনাকাটা করতে ইচ্ছা করে, হ্যাঁ না, সেটা তো আলাদা কথা, সেটা একদমই অন্য ইস্যু। কিন্তু বাইরে তুমি বেরোলেই এই হাবগি জুবগি খাওয়ার জন্য তোমার মাথা ব্যথা হয়ে যায়। নিজেকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে খুব মুশকিল। নিজের অ্যাসিড মানে হবে, নিজের পেটের প্রবলেম হবে, নিজের শরীরের গলা ব্যথা হ্যানা ত্যানা হবে, সেগুলো হলে তো মুশকিল, আরও ওষুধ খেতে হবে। আর প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি রিলেটেড ওষুধ খেতে হয় ঠিক আছে, কিন্তু বাইরের এইসব ওষুধ মানে গলা ব্যথার ওষুধ বা পেট খারাপের ওষুধ বা জ্বরের ওষুধ বা হ্যানা ওষুধ, এগুলো যতটা কম খাবে ততটাই শ্রেয়। প্রেগনেন্সির সময় বাইরের ওষুধ খাওয়া যায় না, ডাক্তারকে না বলে তো খাওয়াই যায় না, তাহলে তোমাকে সেগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপরে তুমি বললে যে আমি হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমি মটন রান্না করলে, কারণ চিকেন খেয়ে খেয়ে একদম গা এলানি দিয়ে দিয়েছে, তাই মটন কিনেছো, তো মটন খাবে। তো তোমার বর তো মটন খায় না, তার জন্য নাকি মাছ, সে নাকি এখন মাছের ভক্ত হয়েছে, ভালো কথা। তো আমি জানি না সে একটাও মটন খেয়েছে কি না, তুমি তো খাওয়ার দেখাওনি, তাই জন্য বুঝতে পারিনি। তো এইবার তারপরে তুমি বললে যে আমরা সন্ধেবেলা একটু বেরোবো, ঘুরবো ফিরবো আর একটু মলে যাবো আর একটু সিনেমা দেখবো, আমরা সিনেমা দেখতে দুজনেই ভালোবাসি, আর তাই জন্য সিনেমা দেখতে যাব। ভালো কথা। এবারে তোমরা ধুরন্ধর 2 দেখতে গেছো, এবার এসে বলছো আমাদের যাওয়াটা উচিত হয়নি। কেন না? ওই সিনেমাটা হচ্ছে মানে একদম রিয়েল মনে হচ্ছিলো আর কি, ঝাড়পিটের বই তো, মার দাঙ্গা এইসবের আছে, তো সেই বই তোমার দেখতে যাওয়া উচিত হয়নি। তা তোমরা যখন একটা সিনেমা দেখতে যাচ্ছ তার আগে জেনে নেবে না বইটা কীরকম, কি আছে কি না আছে। এগুলো তো ইউটিউবে এখন হামেশাই দেখতে পাওয়া যাচ্ছে, সার্চ করলেই সব পাওয়া যায়। তাহলে এমন সিনেমা আমি দেখতে যাবো কেন, এসে বলতে হবে আমাকে যে দেখতে যাওয়া উচিত হয়নি? খেয়ে দে কাজ নেই, যত উল্টো পাল্টা। আর এই ছমছমিয়াটা কোনো রকমভাবেই প্রোটেক্ট করার জায়গাতে নেই। শুধু হ্যাঁ 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 ওর পাশে হ্যাঁ মানু 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 করলে হবে? প্রোটেক্ট করতে হবে না? সিনেমা দেখতে ভালোবাসো, সেরকম সিনেমা দেখতে হবে যে হ্যাঁ ফ্যামিলি মুভি বা হ্যানা ত্যানা, যেগুলো হাসি আনন্দের। এই সময় ধুরন্ধর দেখতে যাওয়ার কোনো দরকার ছিল না, তো ওইসবের বই এসে আবার বলতে হচ্ছে আমার দেখতে যাওয়া উচিত হয়নি। যাই হোক, মারু বারবার একটা কথা বলছে, আমি বুঝতে পারিনি এত ওষুধের খরচা হবে, অনেক এক্সপেন্স হয়ে যাচ্ছে, প্রচুর খরচা। প্রথম দিকে এতটা বুঝতে পারিনি, এখন যত দিন যাচ্ছে ওষুধের খরচা, ব্লাড টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, প্রচুর প্রচুর টাকা লাগছে, তাই নিজেকে অনেকটা সামলে চলছি। আগে বাইরে গেলে অনেক কিছু কেনার ইচ্ছা হতো, হ্যাঁ এটা মেয়েদের স্বভাব, বেশিরভাগ মেয়েদেরই এই মেন্টালিটি, বাইরে গেলেই এটা ওটা সেটা কিনতে ইচ্ছা করে। তো তুমি একটা বাচ্চা মানুষ, তোমার তো ইচ্ছা করবেই, মলে ফলে ঘুরলে আরও ইচ্ছা হবে। তো সেখানে তোমার অনেক কিছু কিনতে ইচ্ছা করেছিল, কিন্তু কেননি, তার কারণ হচ্ছে এই মুহূর্তে তোমার টাকা পয়সার প্রয়োজন, এবং সেটা বাচ্চার জন্য মানে এত খরচার ব্যাপার হচ্ছে। তো এটা তুমি আগে জানতে না যে বাচ্চার জন্য খরচা হবে? এমনি এমনি বাচ্চা হয়ে যাবে টুপ করে, হ্যাঁ, আগেকার দিনের মতো নয়। এবং বাচ্চা হলে আর কত কি খরচা তার ঠিক নেই। ওই ডাইপার কিনতে, তাদের ওষুধ, তাদের ইমিউনাইজেশন করতে করতেই প্রচুর টাকা। মানে আমাদের সময় একরকম ছিল, এখন আবার এরকম। এখন আবার ওই যে বাচ্চা হয়ে যাওয়ার পর যে আসে না, মানে তাকে নাচাতে ফাচাতে, তাতে যা যা টাকা ডিমান্ড করে আমি তো শুনেই অজ্ঞান হয়ে যাই, যে বলে কি। আবার তারপরে যদি নর্মাল না হয়ে সিজারিয়ান হয়, তাতেও যে যে লামসাম টাকা লাগে এখন প্যাকেজ সিস্টেমে, একদম মানে আমার চোখ গোল্লা পাকতে থাকে যে বাবা হচ্ছেটা কি। মানে একটা বাচ্চা এখন নেয়া আর সেটাকে মানুষ করা রীতিমতো একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ একটা, মানে যাদের অনেক আছে তাদের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের মতো নর্মাল মানুষদের কাছে চ্যালেঞ্জ। হসপিটালে মানে যাওয়ার মানে আগে, মানে এই বাচ্চা যবে থেকে পেটে আসে তবে থেকে ওষুধ পষুধ, রক্ত পরীক্ষা, তারপরে তোমার এই আলট্রাসোনোগ্রাফি, এইসব করতে প্রচুর টাকা লাগে, অনেকবার করতে হয়। তারপরে হসপিটালাইজড হলে, সিজার হলে তো বিশাল একটা অ্যামাউন্ট, তারপরে বাচ্চা বাড়ি আসলে নাচতে গেলে তাতে এত টাকা অ্যামাউন্ট, তারপরে তার শরীর খারাপ, তার ওষুধ, তার ডাইপার, তার বেড, তার দোলনা, তার খাট, তার হ্যানা, মানে বিশাল বিশাল একটা অ্যামাউন্টের খরচা। তো এগুলো তো জানতে হবে, এখনই ঘাবড়ে গেলে হবে? এখন তো সবে শুরু,
দিল্লি আবি বহুত দূর হ্যায়, প্রচুর সময় লাগবে, প্রচুর। আর যত দিন যাবে তত এক্সপেন্স হবে। তো মানে কেন, মানে হঠাৎ করে তুমি এতবার করে ওষুধ খরচা বলছো কিসের জন্য? হুম? মানে আচ্ছা, ব্লগারদের যেন একটা নেই 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 ভাবটা হচ্ছে না, আমি যেন দেখছি সব ব্লগাররা কার বরের শরীর খারাপ, টাকা নেই টাকা নেই টাকা নেই ধার করছি, কার বাচ্চা আসবে টাকা নেই টাকা নেই, অনেক টাকা খরচ হচ্ছে অনেক টাকা হচ্ছে, মানে কিরকম একটা নেই 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 ব্যাপার রয়েছে। আসলে কি বলো তো, সোশ্যাল মিডিয়াতে না এখন অনেক রকমভাবে টাকা পাওয়া যায়, শুধু ভিডিও করে নয়, ভিডিও করে প্রমোশনাল ভিডিও করে তো পাওয়া যায়ই, তারপরে না অনেক সহৃদয় ব্যক্তিরাও আছে যারা এরকম দেখলে তাদের কারোর অসহায়তা দেখলে হেল্প হেল্প করে। আর তোমরা তো জানো মারু কিন্তু ওই ফ্রিজের টাকা অন্য লোক দিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মিক্সার গ্রাইন্ডার আমাদের গীতাদি দিয়েছিল, তারপরে আমাদের শোকেস আমাদের ম্যান্ডি দিয়েছিল, ঠিক আছে, তারপরে অন্য অনেকে এটা ওটা সেটা অনেক কিছু দিয়েছিল, মাইক্রোওভেন একজন দিয়েছিল। তো ইন্ডাকশানটা জানি না, ইন্ডাকশানটা বলতে পারবো না। টিভিটা তো আমাদের ছমছমিয়ারই ছিল, আর এসিটাও ছিল। আর তারপরে হচ্ছে আবার একটা রিসেন্ট আলমারি কিনলো, ঠিক আছে, তারপরে মাইক্রোওভেন রাখার একটা টেবিল কিনলো, তারপরে একটা ডাইনিং টেবিল কিনলো মনে হয়। তো এইগুলো হয়তো ওরা পয়সা খরচা করে কিনেছে। এবার এই যে আলমারিটা, এইটা কিন্তু বেশ অনেকটা টাকা অ্যামাউন্ট হয়েছে। তো যাই হোক, সেটাও কিনলো। তো অনেক টাকাই তো তোমাদের এক্সপেন্স হয়েছে, আর এটা তো হবেই, নতুন সংসার, তাতে খরচা হবে না তা তো হয় না, নতুন সংসারে খরচা হয়েছে। এবার নতুন সংসার করতে না করতেই কিছুদিনের মধ্যেই তুমি প্রেগনেন্ট, তাহলে খরচা হবে, আর সেটাকে মেনটেন করতেই হবে। তো এত নাকে কান্নার কি আছে? হ্যাঁ, হ্যাঁ, এর পিছনে কি কোনো রিজন আছে? হতে পারে। তো যাই হোক, আমি এটা বলতে পারি যে তোমাকে ধৈর্য ধরতে হবে, আর তোমাকে নিজের নিজের যতখানি পারো সেভিংস করতে হবে। আর ইস্যু নিয়েছো মানে তার পিছনে একটা লামসাম খরচা, এটা জেনেই চলতে হবে, ঠিক আছে। এবার তুমি বলছো কিনতে অনেক ইচ্ছা করে, নিজেকে কন্ট্রোল করেছি, করে 96 টাকা দিয়ে 6টা কাপ কিনেছি, আর ওই খাবার দাবার 2-4টে কিনেছি, আর দুটো কুর্তি টাইপের কিনেছি, 400 টাকা করে নিয়েছে, সস্তা সুতির বলছো, সুতির 400 টাকা করে মানে ভালোই পেয়েছো। তো যাই হোক, বিশালে একটু দাম কম জামা কাপড়ের, তো পেয়েছে, এবং বড় বড়, হ্যাঁ, এরকম জামা কাপড়ই এখন পরলে ভালো, যাতে পেটটা একটু ঢিলে ঢালা থাকে, বেশি চাপ না পড়ে, আর মানে হাওয়া ফাওয়া পাস হয়, এই 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 জিনিসগুলোই পড়ে। কারণ এখন আমি অনেককেই দেখছি যারা প্রেগনেন্ট এবং বাচ্চা হতে যাচ্ছে, এই সময়ও এরকম ধরনের ড্রেস পরেই যাচ্ছে, ঠিক আছে, এবং সেটা খুব ভালো। অন্য কিছু পরার থেকে টাইট ফিটিংস এইসবের থেকে ঢিলে ঢালা। আর ও বলছে আমি একটু সাইজ বড় দেখেই নিয়েছি, এবং এটাও খুব ভালো করেছো, এই সময় একটু ঢিলে ঢালা পোশাক, একটু বড় পোশাক পরাটাই ভালো। সেটা নিয়েছে, বললো নেওয়ার আরও দুটো ইচ্ছা ছিল, কিন্তু এখন দুটোই নিয়েছি, পরে আবার নেব। এবার বললো যে ইচ্ছা ছিল চাদর কেনার, আর হচ্ছে তোমার কি যেন বলে, পর্দা কেনার। আচ্ছা, পর্দাগুলো তো একেবারে নতুনের মতো ঝকঝক করছে, কিসের জন্য? কিসের জন্য আবার পর্দা কেনার এখন দরকার? এখন কি দরকার পর্দা কেনার? কোনো প্রয়োজন তো নেই, কারণ বেশ ভালোই চকচক চকচক করছে পর্দাগুলো, দেখলাম যা। তারপরে একবার কাচা হয়েছে, আবার কাচলে আবার পরিষ্কার হয়ে যাবে, পর্দা প্রতিবার চেঞ্জ করতে হবে এরকম তো দরকার নেই। হ্যাঁ, যারা দেওয়ালিতে প্রতি বছর চেঞ্জ করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু তোমার যখন এখন পয়সা বাঁচানোর ব্যাপার, তাহলে ফালতু পর্দা কেনার দরকার নেই। আর বিছানার চাদরও দেখলাম বেশ ভালোই আছে, তাহলে এখন চাদর কেনারও দরকার নেই। হ্যাঁ, তোমার কমফোর্টের জন্য তোমার জামার দরকার, ওই ধরনের জামা কাপড় পরলে তুমি একটু ফ্রিলি ঘুরতে পারবে। গ্রাউন্ডটা পরেছিল, বেশ ভালো লাগছিল দেখতে, ঠিক আছে। আচ্ছা, বাইরে হয়ে তুমি বারবার বলছো আমি কেমন কালো হয়ে গেছি, এই দেয়ালটার সামনে আমাকে কালো দেখায়, ওই দেয়ালটার সামনে আমায় ফর্সা দেখায়, মানে এটা কি ব্যাপার? কালো হও আর ফর্সা হও, কোনো লাভ নেই, দুটোই সমান। এখন এখন তোমার একটাই দরকার, সেটা হচ্ছে সুস্থতা। আর ওই ছেলের মা, মায়ের মেয়ে, মেয়ের মা বলে অনেক কিছু নিয়ম আছে, ঠিক আছে। তো তখন বলে, অনেকে বলে যে মেয়ের মা নাকি সুন্দরী আর ছেলের মা নাকি বাঁদরি, এরকম হয়। তো যাই হোক, তুমি কি হচ্ছ সেই অনুযায়ী তোমাকে ধরতে হবে যে তোমার এই হবে আর কি। না না, এটা একদম মজা করলাম, এটাও বলছে বারবার তাই। আচ্ছা, তার মধ্যে বলছে আইব্রোজ করা নিয়ে ও সবাইকে জিজ্ঞাসা করেছিল, তো বেশিরভাগই করতে বলেছে, আর এতে অসুবিধা হয় না। আইব্রোজ করাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আইব্রোজটা তো মানে মুখের মধ্যে, তো ওখানে তো পেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর এইটা যারা বলে যে এই করতে নেই ওই করতে নেই, বেকার বেকার কথা। অনেকে বলে চুল কাটতে নেই, আইব্রোজ করতে নেই, এগুলো সব আগেকার দিনের রুলস। হ্যাঁ, এইগুলো কতটা কি আমি জানি না যুক্তিসঙ্গত কিনা। তো আইব্রোজ তো করতে হবে, নাহলে একটু মুখটা তো পরিষ্কার। আর ওই ব্লেড দিয়ে কখনোই আইব্রোজ করবে না,
খুবই মানে প্রবলেমেটিক, যখন তখন ওই জায়গাটা সেন্সিটিভ কেটে যেতে পারে। আর ওই যে যেটা তুমি বললে পুরো ভর্তি হয়ে যায়, এটাও সত্যি কথা। নিজে পারলে আইব্রোস করে আসবে, আর নালে না করবে, কিন্তু ওই ব্লেড ফ্লেড একদম চালানোর চেষ্টা করবে না। এটা গেল। আচ্ছা, তারপরে তুমি বলছো যে আমাদের বাড়িতে কোনো রকম ব্যাপার নেই যে নতুন জামা পরতে হয় কি না। আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, এরকম কোনো নিয়ম নেই। আমি তো আবার বলছি, তোমার বাড়িতে যা রুলস আছে সেইগুলোই তুমি ফলো করবে। তোমার শাশুড়ি যেরকমভাবে তোমাকে যে জিনিসটা বলবে সেই জিনিসটা ফলো করবে। আর খাওয়া দাওয়া হেনা তেনাতে ডাক্তারের কথা পরামর্শটা নেবে, অন্য কিছু না। তবে হ্যাঁ, তোমায় সোশ্যাল মিডিয়াতে আছো, প্রচুর লোক প্রচুর রকম বলবে, সবটা মানা সম্ভব নয়। এক একজন এক এক রকম বলবে, ওতে কনফিউজড হয়ে যাবে। তাই জন্য ডাক্তার কি বলছে, ডায়েটের ব্যাপারটা, ডাক্তারের কথাটা শুনবে। আর বাড়ির বড়দের কথা শুনবে, তোমাদের যা নিয়ম রুলস আছে সেগুলো। আর এইবার তাহলে কি তুমি যারা নিয়ম বলছে, অনুশাসন বলছে, তাদেরকে ইগনোর করবে না? তাদের ইগনোর করার তো দরকার নেই। তাদের তাদের মতো করে অ্যাপ্রিসিয়েট ডেফিনেটলি করবে, তারা যেটা করেছে সেটা বলছে। কিন্তু এত নিয়ম এত রুলস মানা যায় না, কারণ এক একজন এক এক রকম বলবে, এক একজনের বাড়িতে এক এক রকম। তো সেগুলোকে কখনোই বলছি না মানতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বাইরের খাবার স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। বাইরের খাবার মানে চাউমিন, এগরোল আর বিরিয়ানি নয়, তার সঙ্গে পরোটা, তার সঙ্গে কচুরি, তার সঙ্গে এমনি কচুরি, গোলা, সবই। এগুলো না ছাড়তে পারলে বাইরের খাবার আধা অধুরা ছেড়ে লাভ নেই। পুরো বাড়ির খাবার খাও, বাইরের খাবার একদম স্ট্রিক্টলি একদম অ্যাভয়েড করো, নাহলে খুব মুশকিল। কিছু বলার নেই। যাই হোক, এটুকুই ছিল মারুকে নিয়ে ভিডিওটা, যেটা দেখলাম সেটাই বললাম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি মানে খরচা হচ্ছে খরচা হচ্ছে খরচা হচ্ছে বলে ভাবো যে লোকে ইমোশনাল হয়ে তোমাকে মানে হেল্প করবে, মানে পুরো পুরো ম্যান্ডির কপি ক্যাট। হ্যাঁ, ম্যান্ডি যেমনি ওদিকে সুড়সুড়ি দিচ্ছে সবাইকে, তুমিও সবাইকে সুড়সুড়ি দিচ্ছ, দুজনেই সুড়সুড়ি খেলা খেলছো। হ্যাঁ, মানে তোমাদের যতই হোক না, তবু দেখাও আর কি নিডি পার্সন। হ্যাঁ, নিডি পার্সন। আজকেরই আমাকে একজন কমেন্ট করছিল যে একটা সময় এরা এমন দেখাতো, মানে তোমার কথা বলেনি, ওই ম্যান্ডির কথা, টিনুর কথা, এদের কথা বলছে যে কত নিডি, কত গ্রাম্য সরল সাদা জীবন। এখন বোঝা যাচ্ছে সো ডেঞ্জারাস সব কটা মানে ভিউয়ার্সদের পকেট লোডবার জন্য বসে আছে। আর কি লেভেলের মানে অভিনয়! তো তুমিও আবার এই শুরু করে দিয়েছ। বাহ, ভালো। তো যাই হোক, এটুকুই বলা ছিল। টাটা।